তোমাদের ফার্স্ট সাবমেটিভ এভালুয়েশন অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা 30 নম্বরের মধ্যে হবে। দেখো এখানে সময় থাকবে 1 ঘন্টা, নাম্বার ফুল মার্কস 30। প্রত্যেকটি সাবজেক্টে অর্থাৎ ফার্স্ট সাবমেটিভ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা 30-এর মধ্যে করেই হবে। তবে একটা কথা বলি, তোমাদের এই সাবমেটিভ এভালুয়েশন যে মার্কস, মানে এই তোমাদের ইউনিট টেস্টগুলোর যে মার্কস, এটা কিন্তু গিয়ে যোগ হবে। অর্থাৎ তুমি এই ইউনিট টেস্ট অর্থাৎ এই সাবমেটিভ পরীক্ষাগুলোকে ফাইনাল মনে করতে পারো। এইগুলোতে যদি তোমার নাম্বারটা কম হয়, আলটিমেটলি তোমার গড় নাম্বারটা কিন্তু শেষে কমে যাবে। আজকে আমি ইতিহাসের সেট অন কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করছি। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। দেখো, সবার প্রথম সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, গীত গোবিন্দম কাব্য রচনা করেন কে? কবি জয়দেব। গীত গোবিন্দম কার লেখা তাহলে? কবি জয়দেবের লেখা। নেক্সট, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতিহ্য আরণ্যকে। রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল লক্ষণাবতী। কোনো কোনো জায়গায় তোমরা গৌড় পাবে। উত্তরটা লক্ষণাবতী অ্যাপ্রোপ্রিয়েট, এটাই সঠিক। উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয় নদ। বক্তিয়ার খলজি মারা যান 1206 খ্রিস্টাব্দে। চক্র পাণিদত্ত ছিলেন পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। নেক্সট, এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 3টার মধ্যে যে কোনো 2টি অ্যান্সার করতে হবে। এমনভাবে প্রশ্নগুলো সেট থাকবে তোমাদের পরীক্ষায়। প্রশ্ন যে খুব একটা কঠিন হবে তা নয়, তুমি একটু প্র্যাকটিস করো, পড়ো, দেখবে প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। আর না পড়লে পড়ো, ওই সহজ প্রশ্নগুলোই কঠিন মনে হয়। চলো দেখো, গঙ্গায় কোণ্ডচোল উপাধি কে নেয়? গঙ্গায় কোণ্ডচোল উপাধি নেন চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। এই পৃথ্বীরাজ চৌহানের কাহিনী একদিন তোমাদেরকে জানাবো খুব শীঘ্রই। চলো, রামচরিত কাব্যটি কে রচনা করেন? রামচরিত কাব্যটি রচনা করেন সন্ধ্যাকর নন্দী। নেক্সট, নিচে বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক এবং কোনটি ভুল? দেখো, লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন হলায়ত, হ্যাঁ ঠিক। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, হ্যাঁ এটাও ঠিক। চলো নেক্সট, নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে টোটাল প্রশ্ন দেওয়া আছে কয়টি? এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, 2টি লিখতে লাগবে। পরীক্ষা এরকমভাবেই প্রশ্ন সেট হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন এখানে যেটা দেওয়া হয়েছে, টিকা লেখো মৎস্যের ন্যায়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোনো শক্তিশালী কেন্দ্র শাসক ছিল না, ফলে রাজ্যে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। শক্তিশালী লোকেরা দুর্বলদের উপর অত্যাচার করত। পুকুরের বড় মাছ যেমন ছোটো মাছদের গিলে খায়, বাংলার এই অরাজক পরিস্থিতিকে মাস্টারন্যায় বলা হয়। অর্থাৎ এখানে বিষয়টা কী হয়ে গেছে, ওই বড় মাছ যেমন ছোটো মাছদের গিলে খায়, ওই বড় লোকগুলো গরিবদের উপর ঠিক সেভাবেই যেন গিলে খায়, শোষণ করে, অত্যাচার করে। নেক্সট, চর্যাপদ বলতে কী বোঝো? পাল যুগে বৌদ্ধ সিদ্ধাচার্যদের দ্বারা রচিত গান ও কবিতার সংকলন হলো চর্যাপদ। এটি বাংলা ভাষার আদিমতম একটি নিদর্শন। হিজরি সাল বলতে কী বোঝো? হিজরি সাল 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ মক্কা থেকে মদিনায় যাত্রা করেন। তার এই যাত্রাকে হিজরত অর্থাৎ স্মরণীয় করে রাখতে যে অব্দের গণনা শুরু হয় তাকে হিজরি সাল বলা হয়। নেক্সট, পঞ্চরত্ন কাদের বলা হয়? পঞ্চরত্ন সেন রাজা লক্ষণ সেনের রাজসভায় 5জন প্রখ্যাত তথা বিখ্যাত কবি ছিলেন, যেমন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতি ধর এবং শরণ। এদের একত্রে পঞ্চরত্ন বলা হয়। আবারও বলি, জয়দেব 12শ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত রচনা, মানে তার একটা বিখ্যাত যে লেখনী, সেটা হলো গীত গোবিন্দম। গীত গোবিন্দমে 12টি স্বর্গ, 24টি গান এবং 80টি শ্লোক রয়েছে, মনে রাখবে। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বোঝো? এই সংগ্রামের মূল কারণ কী?
ত্রিশক্তি সংগ্রাম কনৌজ দখলকে কেন্দ্র করে অষ্টম শতাব্দীতে বাংলার পাল, পশ্চিম ভারতের প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের মধ্যে যে দীর্ঘস্থায়ী লড়াইটা চলছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলে। এর মূল কারণ ছিল কনৌজের উর্বর অঞ্চলের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সুলতান মাহমুদ ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য দেখো। সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রধান যে উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলো থেকে বিপুল ধন সম্পদ লুট করা এবং সেই সম্পদ দিয়ে মধ্য এশিয়ায় তার রাজধানী গজনীকে সমৃদ্ধ ও শক্তিশালী করে গড়ে তোলা। বড় প্রশ্ন, তোমাদের পরীক্ষা 5 নম্বরের প্রশ্ন থাকবে, দেখে নাও। গৌড়ের রাজা কে ছিলেন, তার কৃতিত্ব আলোচনা করো। গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম নরপতি। তার কৃতিত্ব, শশাঙ্ক কর্ণ সুবর্ণকে রাজধানী করে এক শক্তিশালী গৌড় সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। তিনি মগধ ও উড়িষ্যার বানানটা একটু ঠিক নিয়ম বেশ কিছু অঞ্চল জয় করেন। তিনি বাংলায় সুসংগঠিত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং তার সময়েই গৌড় উত্তর ভারতের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়। চলো পরবর্তী, বিক্রমশীল মহাবীরের সম্পর্কে সংক্ষেপে লেখো। পালযুগে বৌদ্ধ সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র ছিল বিক্রমশীল মহাবীর। এর প্রতিষ্ঠাতা দেখো, এটি পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীর শেষ ভাগে বা নবম শতাব্দীর শুরুতে প্রতিষ্ঠাতা করেন। তার বিক্রমশীল উপাধি থেকেই এই বিহারের নাম হয়েছে। এর অবস্থান দেখো, বর্তমান ভারতের বিহার রাজ্যের ভগলপুর জেলার এই মহাবিহারের ধ্বংসাবশেষ অবস্থিত। গঙ্গা নদীর তীরে এই পাহাড়ের উপর দিয়ে এটি তৈরি করা হয়েছিল। শিক্ষাকেন্দ্র হিসেবে গুরুত্বটা লক্ষ্য করে দেখো। নালন্দার পাশাপাশি এটি ছিল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। এখানে মূলত বজ্রযান ও বৌদ্ধ ধর্ম ও তন্ত্রশাস্ত্র নিয়ে গভীর গবেষণা ও শিক্ষা প্রদান করা হতো। এর পতন দেখো, 1203 খ্রিস্টাব্দের দিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণের ফলে এই ঐতিহ্যবাহী মহাবিহারটি ধ্বংস হয়ে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক দাও, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে যাতে পরবর্তীতে কোনো ভিডিও তোমার মিস না হয়। আর হ্যাঁ, খুব শীঘ্রই সেট 2 নিয়ে উপস্থিত হচ্ছে। থ্যাংক ইউ।